হাসিনা মুক্ত বাংলাদেশ চায় বাংলাদেশের মানুষ, এটি এখন সময়ের দাবি এবং সেই দাবিতে ছাত্র হত্যার প্রতিবাদে, চরম নৃশংসতার প্রতিবাদে আসলে এখনো মানুষ রাজপথে সংগ্রাম চলছে, লড়াই চলছে। এই সার্বিক পরিস্থিতি নিয়ে আমরা আজকে এখানে কথা বলবো এবং অনেকে বলছেন যে নিকোলাই চৌসেস্কুর মতো স্বৈর শাসক এর যেভাবে শাস্তি দেওয়া হয়েছিল, হাসিনাকেও যেন সেই পদ্ধতিতে শাস্তি দেওয়া হয়। তো আজকে আমার সঙ্গে যোগ দিচ্ছেন এই সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলতে আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ, প্রিয় মুখ, বিশিষ্ট সাংবাদিক, সম্পাদক, লেখক, বিনিয়োগ বোর্ডের সাবেক চেয়ারম্যান, সাবেক জ্বালানি উপদেষ্টা ডক্টর মাহমুদুর রহমান। মাহমুদ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম কনক। মাহমুদ ভাই, আন্দোলন কিন্তু একটা চরম একটা গুরুত্বপূর্ণ পয়েন্টে টার্ন নিয়ে নিয়েছে, আমরা যেটা দেখলাম। কারণ শেখ হাসিনার যেসব নাটক আমরা দেখলাম, সে মেট্রো রেলের জন্য কাঁদে, সে বিটিভির ভবনের জন্য কাঁদে, মানুষ পাখির মধ্যে গুলি করে মারতেছে, এগুলো নিয়ে কোনো কথা নাই। পরে আবার সে তাদের মায়া কান্না দেখাতে আবার হসপিটালেও যায়। এই যে নানা অবস্থা, এবং আপনি যদি দেখেন মাছের মায়ের পুত্র শোকের মতো সে আগামীকাল আবার জাতীয় শোক দিবস ঘোষণা করছে, সবাই কালো ব্যাজ ধারণ করবে। আর বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনের নেতারা তারা বলছে আগামীকাল সবাই লাল কাপড় পরবে, লাল কাপড় পরবে, লাল ব্যাজ ধারণ করবে, লাল কাপড় দিয়ে নাক মুখ বেঁধে রাখবে। এই হচ্ছে তাদের কর্মসূচি। তো বর্তমান যে সিচুয়েশনটা, এটাকে আপনি কিভাবে দেখছেন? এই যে আমরা যে বলছি হাসিনা মুক্ত বাংলাদেশ এখন সময়ের দাবি, এই সার্বিক পরিস্থিতিটা যদি আপনি বিশ্লেষণ করেন আমাদের দর্শকদের জন্য। আমার বক্তব্যের শুরুতেই আমি চলমান স্বাধীনতা সংগ্রামে এ পর্যন্ত যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা এবং তাদের বিদেহী আত্মার রুহের মাগফিরাত কামনা করে আমার বক্তব্য শুরু করছি। আমাদের বুঝতে হবে যে বর্তমান শতাব্দীতে, এই শতকের সবচেয়ে ভয়াবহ যে স্বৈর শাসক, ভয়াবহ যে ফ্যাসিস্ট শাসক, তার নাম হচ্ছে শেখ হাসিনা। তাকে মানুষ হিসেবে কল্পনা করতে আমার সমস্যা হয়। আমি তাকে ঠিক মানুষ হিসেবে কল্পনা করতে পারি না। তিনি একজন রক্ত পিপাসু নরপিশাচ, এবং এই যে একটু আগে বলছিলেন মাছের মায়ের পুত্র শোক, তিনি কি পরিমাণ ভণ্ডামি করতে পারেন এটাতে বোধহয় আর কেউ তার ধারে কাছে আসতে পারবে না, কোন স্বৈর শাসকই। তবে আনন্দের বিষয় হচ্ছে যে তার ভণ্ডামিকে বাংলাদেশের জনগণ এখন চিনে ফেলেছে এবং তার ভণ্ডামিতে এখন আর কোনো কাজ হচ্ছে না। শেখ হাসিনার যে চরিত্র, আমি তাকে সিরিয়াল কিলার মনে করি। কারণ এই যে গণহত্যা তিনি চালাচ্ছেন গত 10 দিন বা গত 2 সপ্তাহ ধরে, প্রায় এর আগেও তো তিনি 16 বছর ধরে কিছুদিন পর পর গণহত্যা চালিয়েছেন। আপনি যদি প্রথম থেকে শুরু করেন তাহলে বিডিআর বিদ্রোহের সময় হত্যাকাণ্ড চলেছে আর্মি অফিসারদের, এবং তিনি শুরুই করেছেন আর্মি অফিসারদের হত্যাকাণ্ডের মাধ্যমে। তারপরে তিনি জামাত শিবিরের ছেলেপেলেদের উপরে গণহত্যা চালিয়েছেন। তারপরে আপনার মনে আছে সাইদি সাহেবের যখন রায় হলো, তখন যে আন্দোলন হলো, সেই আন্দোলন দমানোর জন্যও কিন্তু গণহত্যা চালিয়েছেন। আমার মনে আছে আমি তখনও জেলের বাইরে, একদিনে 144 জন নিহত হয়েছিল। তিনি গণহত্যা চালিয়েছেন। তারপরে শাপলা চত্বর গণহত্যা চালিয়েছেন। 2015 আন্দোলনের সময় তিনি বিএনপি জামাত যখন আন্দোলন করছে একসঙ্গে গণহত্যা চালিয়েছেন, এবং এখন আবার তিনি গণহত্যা চালাচ্ছেন, এবং তার সঙ্গে তার যে গুম করার রেকর্ড সেগুলো তো আছেই। সুতরাং শেখ হাসিনা একজন শুধু যে সিরিয়াল কিলার তাই নয়, তিনি একজন চরম দুর্নীতিপরায়ণ এবং একজন দেশদ্রোহী। বাংলাদেশের স্বাধীনতাকে তিনি বিসর্জন দিয়েছেন দিল্লির কাছে। সুতরাং এই ব্যক্তির পরিণতি কি হতে পারে? অনেকে বলে থাকেন তার পরিণতি তার পিতার মতো হবে। আমি মনে করি এটা তার পিতার জন্য তার পিতার স্মৃতির জন্য খুব ভালো হবে না। কারণ তার পিতার যে অপরাধ ছিল তার থেকে শতগুণ বেশি অপরাধ তিনি করে ফেলেছেন। কাজে শেখ মুজিবুর রহমানের যে পরিণতি হয়েছিল, সেই পরিণতি শেখ হাসিনার যদি হয়, তাহলে সেই পরিণতি
কম হবে, তার অপরাধের তুলনায় কম হবে বলে আমি মনে করি। সেই কারণে আপনি যে প্রাথমিক বক্তব্যে যেটা বললেন চসেস্কুর যে পরিণতি রোমানিয়ার স্বৈরশাসক, সেটার সাথে আমি মনে করি সেরকমই কিছু একটা তার হওয়া উচিত। হবে কিনা সেটা আল্লাহ তাআলা জানেন। তবে একটা কথা বলে রাখি আপনাকে, যে মহান আল্লাহ তাআলা যিনি রহমানুর রহিম, তিনি কিন্তু জালিমের জন্য কাহার রূপে আসেন, জালিমকে তিনি শাস্তি দেওয়ার জন্য কিন্তু কাহার রূপে আসেন আল্লাহ। কাজেই হাসিনার মতো জালিমকে আল্লাহ নিশ্চয়ই শাস্তি দেবেন, তার সময় মতো শাস্তি দেবেন। তবে জনগণের উদ্দেশ্যে, যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলে রাখছি যে চসেস্কুর পরিণতি কি হয়েছিল। 1989 সালে হয়েছিল, আপনার নিশ্চয়ই মনে আছে। 1989 সালে যে ওখানে যে বিপ্লব হয় রোমানিয়াতে, সেই বিপ্লবে 24 বছর ব্যাপী চসেস্কুর স্বৈর শাসনের পতন ঘটে এবং তারপরে যে বিপ্লবী সরকার ক্ষমতা নেয় তারা তার বিচার করে এবং বিচার করে তাকে ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড দেয়া হয়। যেটা মানে বিবেচনার বিষয় যে এই যে ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড, এটা কিন্তু টেলিভিশনে দেখানো হয়েছিল, মানে জনগণ দেখতে চেয়েছিল তার সাজা। তো জনগণ কিন্তু দেখেছিল, লাইভ টেলিভিশনে তার মৃত্যুদণ্ড দেখানো হয়েছিল। এবং ফায়ারিং স্কোয়াড তেমন হচ্ছে তার অফিসের পেছনেই তাকে নিয়ে যে ওখানে গুলি করে ফেলা হয়। জি জি, ওখানে গুলি করে মারা হয়েছে, টেলিভিশনে লাইভ দেখানো হয়েছে। মিলিটারি, তার জন্য একটা মিলিটারি কন্টিনজেন্ট দাঁড়ানো ছিল এবং তারা গুলি করে তাকে হত্যা করেছিল চসেস্কুকে। তো আমি মনে করি শেখ হাসিনার জনগণের আদালতে এই ধরনের বিচারই হওয়া উচিত এবং এই ধরনের একটা পরিণতি হওয়া উচিত। তার পিতার মতো পরিণতি হলে আমি মনে করবো এটা কম হয়ে গেল তার অপরাধের তুলনায়। তো এবং সে যে গণহত্যা এখন চালাচ্ছে এবং যত মানুষকে সে হত্যা করলো, শিশুও তার হাত থেকে রক্ষা পায় নাই। যেমন করে ইসরায়েল শিশুদের হত্যা করছে গাজাতে ইসরায়েল হত্যা করছে, ধরেন শত্রু দেশে গিয়ে হত্যাকাণ্ড চালাচ্ছে, গণহত্যা চালাচ্ছে গাজাতে। আর বাংলাদেশে শেখ হাসিনা নিজের দেশের জনগণের উপরে গণহত্যা চালাচ্ছে। এবং গত আপনি দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময় যদি দেখেন, তো কোন রাষ্ট্রে এভাবে নিজের দেশের উপরে গণহত্যা চালানোর নজির কিন্তু খুব বেশি নাই, যদি না সিভিল ওয়ার হয়ে থাকে। যেমন ধরেন সিরিয়াতে সিভিল ওয়ার হয়েছে, ইরাকে সিভিল ওয়ার হয়েছে, তো সেখানে অনেক বেশি মানুষ মারা গেছে। কিন্তু বাংলাদেশের জনগণ তো নিরস্ত্র, তারা তো বাচ্চা ছেলে মেয়েরা, তারা খুব যুক্তিসঙ্গত একটা দাবি নিয়ে রাস্তায় নেমেছিল। তাদেরকে যেভাবে হত্যা করেছে শেখ হাসিনার খুনি বাহিনী, এটা তো অকল্পনীয়। এটা পৃথিবীর কোনো দেশে আজ পর্যন্ত হয়নি। এমনকি বাংলাদেশের ইতিহাসে যদি আমরা চিন্তা করি, তাহলে একমাত্র 71 সালের যে 25শে মার্চের রাতের গণহত্যা এবং তারপরের দিন যে গণহত্যা চলেছিল 1971 সালে পাকিস্তান সেনাবাহিনী যেটা করেছিল, তার সঙ্গে তুলনীয়। আপনি তো ঢাকা শহরের দৃশ্য দেখতে পেয়েছেন যে কি চলেছে 18-19 তারিখে। আমাকে একজন বলল যে বাংলাদেশ থেকে, সে খবর দিল আমাকে, মোহাম্মদপুর এলাকায় নাকি লাশের সারি পড়েছিল রাস্তায়, গুলি করে মারা হয়েছে। সেনাবাহিনীর লোকজন নিরস্ত্র জনগণের সামনে মেশিন গান সারিবদ্ধ করে রেখে সেখানে তারা শুয়ে গুলি করেছে, এমন ভাবে যেন এটা একটা যুদ্ধক্ষেত্র। যে সেনাবাহিনী মিয়ানমারের সাথে যুদ্ধ করতে পারে না, মিয়ানমার থেকে গুলি আসে বাংলাদেশে, একটা টু শব্দ করতে পারে না, যে সেনাবাহিনী ভারতের কাছে বাংলাদেশকে তুলে দিয়েছে, সেই সেনাবাহিনী নিরস্ত্র জনগণের উপরে তাদেরই টাকায় কেনা বন্দুক এবং গুলি দিয়ে গণহত্যা চালাচ্ছে। এই দৃশ্য আমরা দেখলাম বাংলাদেশে। এরকম কোন দৃশ্য আমার মনে হয় না পৃথিবীতে এর কোন দ্বিতীয় আর কোন উদাহরণ আছে। কাজেই শেখ হাসিনার সাজা জনগণ ঠিক করবে। এবং আমি জাস্ট একটা কথা বলে শেষ করি, যে এই আন্দোলন যদি সফলতা লাভ করে এবং এই আন্দোলনের পরে যে বিপ্লবী সরকার ক্ষমতায় আসবে, যারা রাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করবে, তারা সিদ্ধান্ত নেবে যে শেখ হাসিনার পরিণতি কি হয়। তো এখন ধরেন মাহমুদ, আমি যেটি বলতে চাচ্ছিলাম যে আপনার সূত্র ধরে কথা, যে আপনি জানেন যে সাম্প্রতিক সময়ে আইএসপিআর একটি বিবৃতি দিয়েছে এবং সেই আইএসপিআর বিবৃতি বলছে সেনাবাহিনীর বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিমূলক
অপপ্রচার চালানো হচ্ছে। জনগণের স্বার্থে ও রাষ্ট্রের যে কোনো প্রয়োজনে বাংলাদেশ সেনাবাহিনী সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে বলে জানিয়েছে আইএসপিআর। তো কিভাবে দেখেন এই যে এই বিবৃতি দেওয়ার প্রয়োজন হলো কেন? মানে জনগণের পাশে সেনাবাহিনী থাকবে এটাই তো স্বাভাবিক, কেন বিবৃতি দিল? কোনটাকে তারা মানে বলছে, কোনটাকে তারা বলছে মিথ্যা এবং বিভ্রান্তিমূলক? আপনি কি মনে করেন? এই পুরো বিবৃতিটাই একটা ভণ্ডামির উদাহরণ। কারণটা হয়েছে কি জানেন, সব থেকে বড় ভণ্ড পৃথিবীর, সব থেকে বড় নরপিশাচ শেখ হাসিনা, এবং সে গত 16 বছরে আরো ভণ্ডদের তৈরি করেছে সেনাবাহিনীতে এবং পুলিশে। আপনি আমার আল্লাহ রহমতে হজ করার সৌভাগ্য হয়েছে, আল্লাহ সৌভাগ্য দিয়েছেন। হজে পাথর ছুঁড়তে হয় শয়তানকে লক্ষ্য করে, এবং বড় শয়তান এবং ছোট শয়তান আছে সেখানে। শেখ হাসিনা বাংলাদেশের সব থেকে বড় শয়তান, এবং সেই বড় শয়তান ছোট শয়তানগুলো তৈরি করেছে সেনাবাহিনীতে এবং পুলিশের মধ্যে। আপনার সেনাবাহিনীর কিছু অফিসারের বক্তব্য আমি শুনছিলাম টেলিভিশনে। একজন বলছে যে আমরা যদি লাইভ বুলেট ব্যবহার করি তাহলে 5 মিনিটের মধ্যে আমরা এই আন্দোলন ঠান্ডা করে দিতে পারি। এটা একজন সেনাবাহিনীর অফিসারের বক্তব্য, জনগণ সম্পর্কে বলছে। আইএসপিআর কি বলছে? আমরা জনগণের পাশে দাঁড়াই। আর সেনা অফিসার বলছে যে 5 মিনিটের মধ্যে আমরা ঠান্ডা করে দিতে পারি। আর একজন ব্রিগেডিয়ার একই ধরনের ল্যাঙ্গুয়েজ এবং একই ধরনের বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে সে সেনা কথা বলছে। মোহাম্মদপুরের আমি যে রাস্তার বর্ণনা দিলাম, এই ছবিটা তো সবার কাছে আছে, এই ভিডিওটা আপনিও নিশ্চয়ই দেখেছেন, এবং এই ভিডিওটা আন্তর্জাতিক মিডিয়াতেও আমি দেখেছি, টিআরটিতে দেখেছি, তারপরে আল জাজিরাতে দেখেছি, যে সেনাবাহিনীর সদস্যরা সব রাস্তার মধ্যে শুয়ে মেশিন গান সামনে রেখে তারা জনগণের উপরে গুলি চালাচ্ছে। এখন এই ভণ্ডদের যে আইএসপিআর আপনি তো মনোযোগ দিয়ে পড়েছেন নিশ্চয়, আমি লাইন বাই লাইন পড়েছি। তারা বলছে অপপ্রচার চালানো হচ্ছে। কি অপপ্রচার কোথাও কিন্তু লেখা নাই। আপনি কি পেয়েছেন কি অপপ্রচার? তাহলে কি সেনাবাহিনী যে লোকজনকে হত্যা করেছে এটাকে অপপ্রচার? সেটা তারা বলে নাই। সেনাবাহিনী যে বাড়ি বাড়ি দেখিয়ে দিচ্ছে, পুলিশকে দেখিয়ে দিচ্ছে, এবং পুলিশ গিয়ে সেখানে লোকজনের উপরে গুলি করছে এবং সেনাবাহিনী পুলিশকে পাহারা দিচ্ছে গণহত্যায়, এটা কি অপপ্রচার? এটা কি মিথ্যা? সেনাবাহিনী কি বলবে এটা মিথ্যা? অবশ্যই না। হেলিকপ্টার থেকে গুলি চালানো হচ্ছে, সেনাবাহিনী নিজেই স্বীকার করেছে, র্যাব, যে তারা সাউন্ড গ্রেনেড এবং টিয়ার শেল নিক্ষেপ করেছে। এটা কিন্তু র্যাব নিজে স্বীকার করছে, মানে গুলিটা স্বীকার করছে না, কিন্তু তারা স্বীকার করছে হেলিকপ্টার থেকে তারা বাংলাদেশের জনগণের উপরে সাউন্ড গ্রেনেড এবং টিয়ার গ্যাস শেল নিক্ষেপ করছে হেলিকপ্টার থেকে জনগণের উপরে। এটা কি মিথ্যা? এটা কি অপপ্রচার? এবং এই সেনাবাহিনী বাংলাদেশকে যে ভারতের হাতে তুলে দিয়েছে, এটা কি অপপ্রচার? বাংলাদেশের প্রত্যেকটা আর্মি চিফ যে ভারতের নির্দেশে অ্যাপয়েন্টেড হয়, এটা কি অপপ্রচার? যেটা আপনার অনুষ্ঠানে, আপনার মনে আছে নিশ্চয়ই, জেনারেল সরওয়ার্দী নিজে আপনার অনুষ্ঠানে বলেছিলেন, ভদ্রলোক জেলে বোধহয় এখন, সরওয়ার্দী বলেছিলেন যে ভারতের নির্দেশ ছাড়া বাংলাদেশে কোনো আর্মি চিফ নিয়োগ দেওয়া হয় না। এটা কি অপপ্রচার? আপনি জানেন যে বাংলাদেশকে যখন মঈন ভারতের হাতে তুলে দিল 1/11 সময়, সেটা কি অপপ্রচার ছিল? প্রণব মুখার্জি তার বইতে যে লিখেছিলেন যে মঈন তার চাকরি বাঁচানোর জন্য তার কাছে হাতে পায়ে ধরেছিল, এটা কি অপপ্রচার? এই সেনাবাহিনী চোখের সামনে 57 জন সেনা অফিসার নিহত হয়েছে বিডিআরে, এবং এই সেনাবাহিনী তাকিয়ে তাকিয়ে তামাশা দেখেছে, একটা গুলিও ছুটতে যায় নাই। তাদের ব্রাদারদের, তারা তো সব ব্রাদার বলে, ব্রাদারদের বাঁচাতে যায়নি। তাদের 2 দিন ধরে অত্যাচার চলেছে পরিবারের উপরে, নারীদের উপরে অত্যাচার চলেছে, তারা কেউ বাঁচাতে যায়নি। এটা কি অপপ্রচার? তারা ভারত যখন প্রায় প্রতি মাসে বা প্রতি সপ্তাহে বাংলাদেশের জনগণকে খুন করছে ইয়েতে কি বলে বর্ডারে, এবং এই সেনাবাহিনী শুধু চুপ করে আছে না, এই সেনাবাহিনী তাদের বক্তব্যে এটাকে সমর্থন করে, ভারতকে সমর্থন করে তার বক্তব্য দেয়। এটা কি অপপ্রচার? এই ওয়াকার যে এখন আর্মি চিফ, তিনি যে শেখ হাসিনার আত্মীয়, এটা কি অপপ্রচার? এই ওয়াকার
এই ওয়াকার যখন 9 ডিভিশনের চিফ ছিলেন, তখন মোদি প্রথমবারের মতো বাংলাদেশে এসেছিল, আমি তখন জেলে। এই ওয়াকার মোদিকে স্যালুট করে সে মিডিয়ার সামনে বলেছিল তার জীবনে নাকি সব থেকে আনন্দের ঘটনা বা সব থেকে সম্মানের ঘটনা মোদিকে স্যালুট করা। এটা কি অপপ্রচার? তাহলে কোনটা অপপ্রচার? কাজে এই সেনাবাহিনী জনগণের, ওই যে বললাম না যে শেখ হাসিনা বড় শয়তান হয়ে সে অনেকগুলো ছোট শয়তান তৈরি করেছে, তার মধ্যে বাংলাদেশ সেনাবাহিনী সেই ছোট শয়তানে পরিণত হয়েছে। এবং এই বাংলাদেশ সেনাবাহিনীর বিরুদ্ধে জনগণ রুখে দাঁড়িয়েছে। জনগণ পুলিশ র্যাব এবং বিজিবিকে হারিয়ে দিয়েছিল লড়াইতে। তারপরে যখন ট্যাঙ্ক নিয়ে আর্মি নেমেছে, তারপরে জনগণ পিছনে চলে গেছে। কিন্তু আমি আশাবাদী যে জনগণ আর্মির বিরুদ্ধেও লড়াই করবে এবং সেই লড়াইতে জনগণ শেষ পর্যন্ত ইনশাল্লাহ বিজয়ী হবে। কাজে কোন অপপ্রচারের কথা সেনাবাহিনী বলছে? এদের যদি বিন্দুমাত্র বিবেক, বিন্দুমাত্র লজ্জা থাকতো, তাহলে এই সেনাবাহিনী এতক্ষণে শেখ হাসিনাকে বলার কথা ছিল যে এত রক্তপাতের পর আপনার আর বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে থাকার কোনো লিগ্যাল কিংবা মরাল রাইট নাই, কাজে আপনি এই মুহূর্তে পদত্যাগ করেন। এটা তো করছেই না। তারা জনগণের উপরে গুলি চালাচ্ছে এবং আমরা যারা তাদের এই ভয়ানক চরিত্র আমরা তুলে ধরছি, এই তুলে ধরাকে তারা বলছে অপপ্রচার। কিন্তু এগুলো বলে লাভ নাই কোনো, বুঝলেন? জনগণ এদেরকেও চিনে গেছে, শেখ হাসিনাকেও চিনে গেছে এবং জনগণ বুঝে গেছে যে বাংলাদেশের সব থেকে বড় শত্রুর নাম হচ্ছে ইন্ডিয়া। এবং সেই ইন্ডিয়ার বাংলাদেশে হিন্দুত্ববাদী দিল্লি শাসনের যে প্রতিনিধিত্ব করছে বাংলাদেশে, তার নাম হচ্ছে শেখ হাসিনা। এবং এই হিন্দুত্ববাদী ভারতের গোলামি করছে দুর্ভাগ্যজনক ভাবে বাংলাদেশের সেনাবাহিনী। কাজে সেনাবাহিনীর বিরুদ্ধেও আমাদের রুখে দাঁড়াতে হবে। এবং যদি কখনো জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়, তাহলে এই সেনাবাহিনী অফিসারদের প্রত্যেকের বিচার বাংলাদেশে করতে হবে, যেমন বিচার শেখ হাসিনা করতে হবে। যেমন সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা বলেন বা বর্তমান সময়ে অনেক রানিং যারা আছে তারাও ধরেন বিভিন্ন সময় বিভিন্ন তথ্য আমাদেরকে যে দেয়, তারা কিন্তু বলে যে ভাই জুনিয়র লেভেলের সবাই কিন্তু ক্ষিপ্ত, সৈনিকরা খুবই ক্ষিপ্ত, তো মিড লেভেল অফিসাররা কিছু করতে পারতেছে না, এই রকম নানা ধরনের তারা বক্তব্য দেয়। এখন ধরেন কেন করতে পারবে না? অর্থাৎ আপনার এই ক্ষোভে আমার কি আসে যায়? না, এগুলো গা বাঁচানো কথা, গা বাঁচানো কথা বলে লাভ নাই। আরেকটা কথা বলি আপনাকে, কোন রিটায়ার করার পরে হিরো হয়ে লাভ নাই। রিটায়ার করার পরে যারা হিরো হয় তাদেরকেও জনগণের চিনে রাখা দরকার। রিটায়ার করে যাওয়ার পরে টক শোতে এসে বড় বড় কথা বলবেন, এটা মানা যাবে না। আপনি চাকরিতে থাকা অবস্থায় কি ভূমিকা পালন করেছেন সেটাই জনগণের কাছে বিচার্য হবে। এবং আমি মনে করি বাংলাদেশের জনগণের ভুল ভেঙে গেছে। বাংলাদেশের জনগণ ভুল করেছে, শেখ হাসিনাকে চিনতে ভুল করেছে। 2008 সালের নির্বাচনে শেখ হাসিনাকে চিনতে বাংলাদেশের জনগণ ভুল করেছে, কোনো সন্দেহ নাই। কিন্তু আমার মনে হয় সকল ভুল এখন ভেঙে গেছে। ভণ্ড শেখ হাসিনার চরিত্র জনগণের কাছে পরিষ্কার, সেনাবাহিনীর চরিত্র জনগণের কাছে পরিষ্কার। কাজেই এগুলোর সব বিচার হবে বাংলাদেশে ইনশাল্লাহ। এবং আমরা সেনাবাহিনী যে হত্যাকাণ্ড চালাচ্ছে, এগুলো নিশ্চয়ই আমরা আন্তর্জাতিক বিশ্বের কাছে তুলে ধরবো। এটাই কিন্তু আপনার আমার সবার কর্তব্য। আমরা যারা বাইরে আছি তাদের কর্তব্য যে বাংলাদেশের ইয়াং ছেলেরা, আমাদের সন্তানের বয়সী যারা, তারা জীবন দিচ্ছে, তো আমাদেরও তো দায়িত্ব আছে। আমাদের দায়িত্ব হচ্ছে এই সেনাবাহিনীর নামে এই খুনি বাহিনীর স্বরূপ বিদেশের কাছে তুলে ধরা এবং তাদেরকে ব্ল্যাকলিস্ট করবার জন্য সর্বতভাবে প্রচেষ্টা চালানো। জাতিসংঘের পিস মিশনে তারা যেন আসতে না পারে তার চেষ্টা আমাদেরকে চালিয়ে যেতে হবে। এবং আমাদের ভবিষ্যতে আসলে আমাদেরকে মানে অনেক সংস্কারের পাশাপাশি একটা সংস্কারের দিকে লক্ষ্য রাখতে হবে মনে হয়, সেটি হচ্ছে যে মানে সেনাবাহিনী বা পুলিশ বা প্রশাসন, যে কেউ সত্য কথা বললে তার কোর্ট মার্শাল হবে না, কেউ অন্যায় প্রতিবাদ করলে তার কোর্ট মার্শাল হবে না, কেউ সত্য উন্মোচন করলে তার চাকরি যাবে না, তাকে সাসপেন্ড হবে না। এরকম কিছু বিষয় আমার মনে হয় যে দেশের স্বার্থে করা উচিত। কারণ আমরা যা দেখছি মানে এই ফাড়াগুলোর জন্য আসলে অনেকে নিশ্চুপ থাকতে চায়, ভয় পায়, ইত্যাদি ইত্যাদি। তো মাহমুদ শেখ হাসিনা ভয় পাবে কেন?
এরকম ভীতু সেনাবাহিনী আমার দরকার নাই। আমার দরকার কাকে জানেন? আমার দরকার আবু সাইদের মতো সেনাবাহিনী, যে আবু সাইদ বুলেটের সামনে দুহাত প্রসারিত করে বুলেট বুকে নিতে পারবে, সেটা সেনাবাহিনী। সেনাবাহিনীর লজ্জায় তাদের মাথা নিচু করে চলা উচিত। সেনাবাহিনী লজ্জা লাগে না? আবু সাইদের বীরত্ব দেখার পরেও তারা ভয়ের কথা বলে, তারা ভয় পায়। তাদের লজ্জা থাকা উচিত। এবং আমার যদি আবু সাইদের মতো সেনাবাহিনী থাকে, আমার সেনাবাহিনীর কোনো প্রয়োজন নাই। বাংলাদেশ রক্ষা করবার জন্য আবু সাইদরাই যথেষ্ট। কাজে আমার প্রস্তাবটা কি জানেন? আমার প্রস্তাব হচ্ছে বাংলাদেশের ইয়াং জেনারেশনের জন্য মিলিটারি সার্ভিস বাধ্যতামূলক করতে হবে, মিলিটারি ট্রেনিং বাধ্যতামূলক করতে হবে। এবং যদি আমরা মিলিটারি ট্রেনিং বাধ্যতামূলক করতে পারি আমাদের জনগণের জন্য, ধরেন 1 বছর যে ইন্টারমিডিয়েট পাস করবে, ইন্টারমিডিয়েট পাস করার পরে তার 1 বছর মিলিটারি ট্রেনিং বাধ্যতামূলক, কিংবা 6 মাস মিলিটারি ট্রেনিং বাধ্যতামূলক, তাহলে বাংলাদেশে একটা মিলিটারি সোসাইটি তৈরি হবে। জনগণই তার দেশ রক্ষা করতে পারবে। এই ধরনের সুবিধাবাদী দুর্নীতিবাজ, আজিজের মতো, ওয়াকারের মতো দুর্নীতিবাজ এবং দেশদ্রোহী বেঈমান মির্জাফর সেনাবাহিনীর বাংলাদেশে প্রয়োজন নাই। আমার আবু সাইদের দরকার। আবু সাইদ, শহীদ আবু সাইদের মতো যদি আমার 1 লক্ষ শহীদ আবু সাইদ থাকে সিভিলিয়ানদের মধ্যে, এটাই বাংলাদেশকে রক্ষা করার জন্য যথেষ্ট। এইসব জেনারেল ওয়াকারদের আমাদের কোনো প্রয়োজন নাই। জেনারেল ওয়াকারদের বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। এবং এই জাতীয় ট্রেনিং কিন্তু আমেরিকা, লন্ডন সহ পৃথিবীর উন্নত সকল রাষ্ট্রেই আছে। কিন্তু একটা সার্টেন এজের পরে প্রত্যেককে একটা সামরিক প্রশিক্ষণ নিতে হয়। এই জন্য আমি প্রস্তাব দিয়ে রাখলাম, যারাই আসুক ক্ষমতায় শেখ হাসিনার পতনের পরে, যারাই দেশের দায়িত্বভার গ্রহণ করুক, তাদের এটা চিন্তায় রাখতে হবে যে আমাদের অবশ্যই ইয়াং জেনারেশনের জন্য মিলিটারি ট্রেনিং বাধ্যতামূলক করতে হবে, যাতে আমরাই আমাদের দেশ রক্ষা করতে পারি। রাইট, কারোর উপর ডিপেন্ড করার কিছু নেই, কাউকে মহান বানানোর কিছু নাই। মানে স্পেসিফিক কোন বাহিনীকে দেশপ্রেমিক বলার কোনো প্রয়োজন নাই। জনগণ দেশ, বাংলাদেশে শোনেন, গত 18 বছরের ইতিহাসে বাংলাদেশে প্রমাণিত হয়েছে জনগণ দেশপ্রেমিক, সেনাবাহিনী দেশদ্রোহী। এই দেশের সেনাবাহিনী বাংলাদেশের স্বাধীনতা বিসর্জন দিয়েছে, এটা আমাদের মনে রাখতে হবে, এটা ভুললে চলবে না। অন্তত গত 15 বছরে এটি হারে হারে আমরা উপলব্ধি করেছি বিভিন্ন 18 বছর, 11 থেকে। তো মাহমুদ ভাই, হাসিনার কিন্তু ধরেন অনেক রকমের কিন্তু ধরেন ফন্দি ফিকির থাকে, অনেক রকমের কৌশল থাকে। তার এ টিম, বি টিম, আর্মি টিম, সিভিল টিম, নানা রকমের টিম থাকে। তো সে সম্প্রতি 2টি টিমকে ডিপ্লয় করছে। একটা যদি আমি আপনাকে দেখাই, যে সোহেল তাজ, সাবেক প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের ছিল সোহেল তাজ, তিনি ডিবি কার্যালয়ে সোহেল তাজ, শিক্ষার্থীদের বুকে যেন একটি গুলি না লাগে। এই লোক আপনার ধরেন এখন ওই জিমনেশিয়ামের মালিক, জিম করায়, নিজে শরীর বানায়, টাকা বানায়, বিভিন্ন ভাবে ইয়ে করে। সে নামছে এখন, শেখ হাসিনা কিন্তু তাকে নামাইছে। আরেকজন আরো 2-3 জনকে নামাইছে। আমি যদি একটু দেখাই, জাস্ট মানুষকে একটু সচেতন করার জন্য, যে সাবধান, সব ফাঁদে পা দেওয়া যাবে না। যেমন আরেকটা হচ্ছে, আমি দেখছিলাম যে তারা ইয়ে করছে, আপনার কি বলে, জাতীয় গণতদন্ত কমিশন গঠন করেছে। মানবাধিকার লঙ্ঘন তদন্তে জাতীয় গণতদন্ত কমিশন গঠন করেছে, যার প্রধান হচ্ছে বিচারপতি আব্দুল মতিন, এবং সুলতানা কামালও আছেন, এর সাথে আছেন আইনজীবী, সিনিয়র আইনজীবী জেডাই খান পান্না সহ একটা গ্রুপ এটার সঙ্গে যুক্ত হয়েছে। তো এটাকে আপনি কিভাবে দেখেন? এই মতিন, এই বিচারপতি মতিন তো সেই মতিন যে আপনাকে বলেছিল যে ট্রুথ ইজ নো ডিফেন্স, এবং আপনাকে বোধহয় এরপরে 3 বছরের শাস্তি দিয়েছিল আদালত অবমাননা, বা 6 মাস, 1 মাস অতিরিক্ত জরিমানা না দেওয়ার জন্য। তো এখন এই মতিন কিন্তু ইদানিং একটু বেশ প্রমোটেড হচ্ছে বিভিন্ন মিডিয়ায়, আমি দেখি। এবং মাঝখানে ওই যে তত্ত্বাবধায়ক সরকারের তালিকাতেও তার নাম দেখা যাচ্ছিল, বা সে নিজে একটু যাতে উঠতে চাচ্ছে আর কি। এটা প্রথম আলো প্রোডাক্ট। প্রথম আলো তো বিভিন্ন প্রোডাক্ট তৈরি করে, বর্তমানে প্রোডাক্ট হচ্ছে মতিন। তো এই মতিন, সোহেল তাজ কিন্তু ধরেন বিডিআর বিদ্রোহের ঘটনার কিন্তু অনেক ব্যাখ্যাই কিন্তু তার কাছ থেকে কেউ জানতে পারেনি এখনো। সে কিন্তু তখন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিল। তো কিভাবে দেখেন আপনি, ধরেন হঠাৎ করে এদের এই যে চেতনা জাগ্রত হয়ে যাওয়া,
ধরেন এতদিন পরে এসে যখন দেখছে যে পরিস্থিতি কন্ট্রোলের বাইরে, মানে ছাত্র বিক্ষোভ গণ অভ্যুত্থানের রূপ নিচ্ছে,